ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 2 এর বক্তৃতাগুলিতে আবার স্বাগত জানাই। এটি 56 নম্বর বক্তৃতা এবং আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টিগুলি নিয়ে এগিয়ে যাব। তাই বিশেষ করে এই লেকচারে আমরা কনভলিউশন থিওরেম নিয়ে কথা বলব। এটা খুবই গুরুত্বপূর্ণ ধারণা যা বিভিন্ন ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম পাওয়ার জন্য ব্যবহৃত হয় এবং তারপরে কিছু লিমিটিং থিওরেম ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলির সমাধান করার সময় উদাহরণের জন্য গুরুত্বপূর্ণ। তাই স্মরণ করুন আমরা কি করেছি। আমরা শিফটিং প্রপার্টিজ সহ বেশ কয়েকটি প্রপার্টির মধ্যে দিয়ে গিয়েছি যেখানে প্রপার্টিজগুলির এই দুটি ভার্সন নিয়ে আলোচনা করা হয়েছিল এবং আমরা স্কেলের প্রপার্টির গুণনের বৈশিষ্ট্যের পরিবর্তনের মধ্যে দিয়েও চলেছি। তাই যখন আমরা tn ফাংশন দ্বারা গুণ করি তখন আমরা এই ফাংশন অফ t এর ল্যাপ্লাস ট্রান্সফর্মের পার্থক্য পেতে পারি এবং t প্রপার্টি দ্বারা বিভাজন। তাই যদি আমরা ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানি তবে আমরা শুধুমাত্র সেই ল্যাপ্লাস ট্রান্সফর্মকে ইন্টিগ্রেট করব যাতে এই ft/t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম পেতে পারি। এছাড়াও ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করা হয়েছিল এবং শেষ পর্যন্ত আমরা শেষ লেকচারে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল নিয়ে শেষ করেছি। সুতরাং আজ আমরা একটু ভিন্ন প্রপার্টি দিয়ে শুরু করব যেগুলির মধ্যে একটি হল কনভলিউশন প্রপার্টি। সুতরাং দুটি প্রদত্ত ফাংশন ft এবং gt এর কনভলিউশন f(g) হিসাবে লেখা হয় যা কনভলিউশনের নোটেশন। ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করার সময় আমরা একই ধারণা ব্যবহার করেছি কিন্তু সেখানে লিমিটটি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত নেওয়া হয়েছিল এবং আমরা এই ল্যাপ্লাস কনভলিউশন ইন্টিগ্রালকে ∫f(tau g(t tau)dt হিসাবে বিবেচনা করেছি। সুতরাং t tau পরিবর্তন আছে এবং dt এর উপর ইন্টিগ্রেট করতে হবে। সুতরাং আমাদের যে উদাহরণটি আছে আমরা এই et এবং ফাংশন t এর কনভলিউশন পেতে চাই। সুতরাং আমরা এই সংজ্ঞাটি ব্যবহার করতে পারি এই কনভলিউশন ইন্টিগ্রাল গণনা করতে। তার মানে আমাদের etau পেতে হবে এবং তারপরে দ্বিতীয় ফাংশনের জন্য আমরা এখানে t tau তে স্থানান্তরিত হয়েছি এবং আমরা ঠিক পরের স্লাইডে দেখব যা একটি প্রপার্টি আছে যেটি fg(g)f অর্থাৎ আমরা এই g ফাংশনে শিফট করি বা এই f ফাংশনে শিফট করি সেটাতে কোনো ব্যাপার হবে না, কনভলিউশন ইন্টিগ্রালের মান একই থাকবে। সুতরাং এখানে আমরা দ্বিতীয় ফাংশন g তে স্থানান্তরিত হয়েছি যেটি t tau এবং তারপরে আমরা অংশকে ইন্টিগ্রেট করতে পারি কারণ আমাদের কাছে etau আছে এবং এটি আরেকটি ফাংশন। সুতরাং দুটি ফাংশন আছে, আমরা এটিকে প্রথম হিসাবে নেব এবং এটি দ্বিতীয় ফাংশন। সুতরাং এটিকে ইন্টিগ্রেট করতে হবে এবং এটিকে আলাদা করতে হবে। সুতরাং এখানে অংশ দ্বারা এই ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমাদের কাছে এই t tau আছে। এই etau এর ইন্টিগ্রাল করতে হবে আবার etau এবং তারপর লিমিট 0 থেকে t এবং আমাদের আছে ∫s∞etaudt। সুতরাং তাহলে আমরা এখানে এই tau এর লিমিট প্রতিস্থাপন করতে পারি। তাই আমরা যদি সেখানে প্রথমে t রাখি তবে এটি হবে 0 এবং যখন আমরা সেখানে 0 রাখি তাহলে এটি হবে e0। তার মানে আপনি সেখান থেকে t পাবেন এবং আবার এখানে আমাদের আছে etau এবং তারপর লিমিট 0 থেকে t যা etau এবং -1 হবে এবং সেখান থেকে t হবে। সুতরাং আমরা এই কনভলিউশন প্রোডাক্টের মান বা ইন্টিগ্রাল f(g) হিসাবে etau t 1 পাব। আরেকটি উদাহরণ যেখানে আমরা সাইন ফাংশন এবং কোসাইন ফাংশন বিবেচনা করব তাহলে sin ωt এবং cos ωt এই দুটি ফাংশনের কনভলিউশন কী হবে। তাই আবার f(g) এই প্রোডাক্টটি যাকে আমরা sin ωt এবং cos ωt tau হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সুতরাং আমরা t কে t tau দ্বারা প্রতিস্থাপিত করেছি এবং তারপর এটিকে dτ এর উপর ইন্টিগ্রেট করতে হবে। তা আমরা এই ত্রিকোণমিতি পরিচয় জানি যে 2sin x cos y is sin x plus y plus sin x minus y হবে।
এটি আমরা এখানে ব্যবহার করতে পারি কারণ আমাদের sin x আছে এবং তারপর যদি আমরা এটিকে cos y হিসাবে বিবেচনা করি তবে কি পাবো, সুতরাং হাফ এবং আমরা এখানে পাবো sin omega t plus sin omega into 2 omega tau minus omega t দুটির সমষ্টি। সুতরাং এই ওমেগা টাও বাতিল হয়ে যাবে, আমাদের আছে ওমেগা টাও এবং তারপর পার্থক্য। সুতরাং আমাদের কাছে ওমেগা টাও মাইনাস ওমেগা টি এবং তারপর আবার বিয়োগ এখানে এই যোগ হবে, তাই 2 ওমেগা টাও। সুতরাং এই ওমেগা টাও হয়ে যাবে 2 ওমেগা টাও এবং মাইনাস ওমেগা টাও এবং তারপর আমাদের কাছে এই ডি টাও আছে যা আমরা সহজেই ইন্টিগ্রেট করতে পারি কারণ এখানে আমাদের এই sin ওমেগা টাও আছে এবং টাও এর সাথে করব। সুতরাং এটিকে ধ্রুবক হিসেবে গণ্য করা হবে, তাই আমরা সেখানে টাও পাবো এবং উপরের লিমিট টি এবং বিয়োগ এই 0 এখানে টি কে আনা হবে। সুতরাং এটি 1 মিনিটের মধ্যে প্রতিস্থাপিত হবে এবং তারপর এখান থেকেও আমরা বিয়োগ চিহ্নের সাথে ইন্টিগ্রেট করতে পারি। এটি হবে cos 2 ওমেগা টাও মাইনাস ওমেগা টাও এবং এই 2 ওমেগা এখানে ডিনোমিনেটর এবং 2 সেখানে আসবে। সুতরাং এটি হয়ে গেছে 4 ওমেগা এবং তারপর এই লিমিট 0 থেকে t যখন 0 থেকে t পর্যন্ত টাও। সুতরাং যখন আমরা সেখানে t রাখি তখন এটি t sin ওমেগা t করবে এবং তারপর 0। সুতরাং এটি 0 হবে এবং একইভাবে এখানে আমরা 2 ওমেগা টাও এবং তারপর 2 ওমেগা 0 প্রতিস্থাপন করতে পারি। কিন্তু এই লিমিট নিয়ে আলোচনা করার সময় আমাদের কি মনে রাখা উচিত, প্রথম টার্মটি cos ওমেগা টাও এর মতো হবে যখন আমরা এই টাউটিকে t দ্বারা প্রতিস্থাপন করব। সুতরাং 2 ওমেগা টি মাইনাস ওমেগা টি হবে ওমেগা টি। সুতরাং আমাদের কাছে প্রথম টার্মটি cos ওমেগা টাও তারপর মাইনাস টার্ম, তাই সামনে এটি এখানে বসে আছে 4 ওমেগা মাইনাস যখন আমরা টাউকে 0 হিসাবে রাখি এটি cos 0। আমাদের কাছে মাইনাস সহ cos ওমেগা টাও আছে কিন্তু cos এই মাইনাস পড়বে না, তাই cos x cos x। সুতরাং এখানে আবার আমাদের cos ওমেগা t আছে এবং সেগুলো বাতিল হয়ে যাবে। সুতরাং দ্বিতীয় টার্মটি থেকে কোনো অবদান থাকবে না এবং আমাদের সেখানে শুধুমাত্র প্রথম টার্ম থাকবে, মানে হাফ t sin ওমেগা টাও মান হবে। সুতরাং এটি এই দুটি ফাংশনের কনভলিউশন প্রোডাক্ট যেখানে আমাদের sin ওমেগা টাও sin ওমেগা t এবং cos ওমেগা t আছে। কনভলিউশনের কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে কয়েকটি আমরা এখানে তালিকাভুক্ত করব। উদাহরণস্বরূপ সিমেট্রি প্রপার্টি, যার অর্থ f g g f এবং কেউ এই সমস্ত বৈশিষ্ট্যগুলির কেবলমাত্র ইন্টিগ্রালের প্রপার্টি দ্বারা পর্যবেক্ষণ করতে পারি। সুতরাং আমাদের এই f g নিতে হবে। উদাহরণস্বরূপ আমরা কেবল প্রথম কেসের জন্য প্রমাণের মধ্য দিয়ে যাব এবং অন্যগুলি আসলে তুচ্ছ। সুতরাং f g হল s f tau g tau dt এবং যদি আমরা এই t টাউটিকে নতুন পরিবর্তনশীল হিসাবে প্রতিস্থাপন করি u মানে dt du, সুতরাং t এই টাউ লিমিট 0 u t হয়ে যাবে tau 0 এ, তাই এখানে এই লিমিট হবে t এবং তারপর সেখানে লিমিট যখন টাউ হয় t যে u 0 হয়ে যাবে। সুতরাং আমাদের এখানে এই লিমিট থাকবে t থেকে 0, কিন্তু যেহেতু এখানে du এর সাথে du dটাও হিসাবে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, তাই এটি আবার 0 থেকে t এ পরিবর্তিত হবে। সুতরাং 0 থেকে t আমাদের কাছে f এবং এই টাও আমাদের কাছে t u এবং g tau যেটা আবার u, তাই du। সুতরাং আমাদের কাছে এই f gt ইন্টিগ্রাল এবং সংজ্ঞাটি বিবেচনা করলে এটি হবে g f এর সমান। সুতরাং আমরা এখানে যা দেখেছি যে f g এই ইন্টিগ্রালটি g f এর সমান। সুতরাং অসাম্যতা আছে এবং আবার f এ শিফট করি বা g এ পরিবর্তন করি তাতে কিছু যায় আসে না, ইন্টিগ্রালটির মান অটুট থাকবে। আমাদের কাছে আরেকটি প্রপার্টি হল
তথাকথিত অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, যার অর্থ হল যদি আমরা এটির সাথে f এর একটি কনভলিউশন প্রোডাক্ট তৈরি করি যা g h এর সাথে, তারপর f এর সাথে কনভলিউশন থাকবে। সুতরাং প্রথমে এই ক্রমে g এবং h সংক্রামিত হবে এবং তারপর f এর সাথে f কনভলিউশন গুণফল f এর সমান হবে, যা আমরা প্রথমে f এবং g দিয়ে এটি করতে পারি এবং পরে h দিয়ে এটি সমান হবে। সুতরাং প্রপার্টির অনুরূপ সিমেট্রি প্রপার্টি আমরা এখানে প্রমাণ করেছি যে কেউ সহজেই প্রপার্টি প্রমাণ করতে পারে। এবং তারপর আরও এক ধরনের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি রয়েছে যেটাতে যদি c একটি ধ্রুবক থাকে, যা প্রথমে আমরা এখানে f এবং g এর কনভলিউশন গুণফল সম্পাদন করি এবং তারপর আমরা এই ধ্রুবক c দ্বারা এটিকে গুণ করি, অথবা প্রথমে আমরা c কে f এর সাথে গুণ করি এবং তারপর g দিয়ে কনভলিউশন করি, যা অন্যভাবে c কে গুণ করে g দিয়ে কনভলিউশন করতে পারি। এটি একই হতে চলেছে কারণ c আসলে কোনো ভূমিকা পালন করে না। সুতরাং এটি একটি ধ্রুবক এবং তারপর আমাদের কাছে এই কনভলিউশন ইন্টিগ্রাল রয়েছে যাতে প্রতিটি ক্ষেত্রে সর্বদা ইন্টিগ্রাল থেকে বেরিয়ে আসে এবং অবশেষে আমরা c এবং g সহ প্রোডাক্টটির মতো শেষ করব। সুতরাং এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এই ক্ষেত্রেও ধরে যে f g h, তাই আমাদের তিনটি ফাংশন আছে, তাই আবার আমরা g h করি এবং তারপর আমরা এটি দিয়ে একটি প্রোডাক্ট তৈরি করি f, বা আমরা এটি করতে পারি f g এবং তারপর f h যোগ করুন। সুতরাং উভয় পরিস্থিতিতে এটি বাম দিকের সমান হবে। সুতরাং এগুলি এমন কিছু প্রপার্টি যা আমরা সরাসরি ব্যবহার করতে পারি কারণ এটি ইন্টিগ্রেটের কারণে সেগুলি প্রমাণ করাও কঠিন নয়। কনভলিউশন থিওরেম, যা এই বিভাগের একটি গুরুত্বপূর্ণ ফলাফল, এবং এটি বলে যে যদি f এবং g এর পিসওয়াইজ কন্টিনিউয়াস হয়, আলফা এর এক্সপোনেনশিয়াল অর্ডার এর 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকে, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্মের অস্তিত্বের জন্য এগুলি যথেষ্ট শর্ত, এবং তারপরে এটিকে বলে কনভলিউশন ল্যাপ্লাস f g গুণফলের সমান। সুতরাং কনভলিউশন এখানে মুছে ফেলা হয়েছে এবং এটি ঠিক এই কনভলিউশন থিওরেম ব্যবহার যে যখন আমরা এই কনভলিউশন ইন্টিগ্রালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রয়োগ করি যা Lgt হয়ে যায়। এখানে প্রমাণের কিছু রূপরেখা দেওয়ার জন্য আমরা f g এর ল্যাপ্লাস দিয়ে শুরু করব, যেটা সংজ্ঞা অনুসারে এটি এখানে ঠিক কনভলিউশন f g, এবং এটি আমরা f g এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়েছি। সুতরাং e st এবং dt এই ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটির মধ্যে আসবে। সুতরাং এই সংজ্ঞা অনুসারে আমাদের আছে f g এর ল্যাপ্লাস, যা এই ইন্টিগ্রাল দ্বারা দেওয়া হয়েছে, এবং এখানে এটি দেওয়া হয়েছে যে ইনফিনিটির আলফার সাথে এক্সপোনেনশিয়াল অর্ডার এর f g। সুতরাং স্বাভাবিকভাবেই এটি সবার জন্য বিদ্যমান থাকবে s is greater than alpha, এবং এখন আমরা এখানে ইন্টিগ্রেশন করি। সুতরাং এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রকে কি বলে যে যদি আমরা ধরে নিই এটি হল t অক্ষ এবং এটি টাউ অক্ষ, তাহলে এই লাইনটি t tau লাইন। সুতরাং এখানে ইন্টিগ্রালকে বলে যে t 0 থেকে ইনফিনিটি এবং টাউ 0 থেকে t এর মধ্যে পরিবর্তিত হবে। সুতরাং এই পরিস্থিতিতে এটি ইন্টিগ্রেশনের ক্ষেত্র, এবং আমরা এখানে এটিকে ইন্টিগ্রেশনের ক্রম পরিবর্তন করতে চাই, যার অর্থ প্রথমে t এবং তারপরে টাউ এর ক্ষেত্রে। সুতরাং প্রথমে আমাদেরকে ঠিক করতে হবে t এর সাপেক্ষে বলা যাক এই t পরিবর্তিত হবে, তারপর এই টাউ থেকে ইন্টিগ্রেশন টাউ থেকে ইনফিনিটি এবং টাউ পরিবর্তিত হবে কারণ এটি বাইরের লিমিট হবে, তাই 0 থেকে ইনফিনিটি। সুতরাং আমাদের যা টাউ এর লিমিট থাকবে তা হবে 0 থেকে ইনফিনিটি। এখন 0 থেকে ইনফিনিটি সর্বাধিক ইনফিনিটি পর্যন্ত যাবে, এবং এখানে অন্যটির জন্য t আছে যা সর্বদা এই টাউ থেকে আবার ইনফিনিটি পর্যন্ত যাবে। সুতরাং এই নতুন লিমিট, এবং এখন এখানে যা লক্ষ্য করতে পারি যে যদি আমরা এখানে প্রতিস্থাপনটি গ্রহণ করি t - tau যেমন u এর জন্য অভ্যন্তরীণ ইন্টিগ্রাল, সুতরাং dt হল du, এবং আমাদের আছে এখন নতুন ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি,
st এখানে t হলো u প্লাস টাউ এবং তারপর যদি আমাদের ft থাকে তাহলে আমাদের আছে g into u du থাকবে। সুতরাং আমরা এটিকে দুটি অখণ্ডে আলাদা করতে পারি কারণ আমাদের কাছে e su এবং e st আছে, তাই e st টাউ এর সাথে টাউ into dt এবং e su gu এর সাথে যাবে, তাই e su into gu এবং তারপরে আমাদের du আছে। সুতরাং এটি এই ft এর ল্যাপ্লাস এবং gt এর ল্যাপ্লাস, এটি এই দুটি পৃথক ইন্টিগ্রাল এখন আছে। সুতরাং এই f এর ইনভার্স ট্রান্সফর্ম এবং g এর ল্যাপ্লাস ট্রান্সফর্মের একটি সাধারণ প্রোডাক্ট। সুতরাং এটি হল কনভলিউশন থিওরেম যা আমরা বিভিন্ন ফাংশনের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম পাওয়ার জন্য অ্যাপ্লিকেশনগুলি দেখতে পাব। এখানে ভালো লেগেছে, তাই এখানে যদি আপনি এই ফাংশন 1s1 এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম খুঁজে পান, সুতরাং আমাদের যা আছে 1s1 এর জন্য ল্যাপ্লাস ইনভার্স e t জানি। সুতরাং এখন দুটি উপায় আছে, হয় আমরা পার্শিয়াল ফ্র্যাকশন এর সাথে যেতে পারি এবং তারপর আমরা ইনভার্সটি পেতে পারি যা আমরা ইতিমধ্যে করেছি। আরেকটি পদ্ধতি যা এই পার্শিয়াল ফ্র্যাকশন পাওয়ার চেয়ে প্রায়শই এবং সহজ তা হল কনভলিউশন থিওরেম। সুতরাং এর মানে আমাদের এখানে দুটি ফাংশন গুণফল s আছে এবং আসুন একে gs বলি, এটি দুটি ফাংশনের প্রোডাক্ট হিসাবে দেওয়া হয়। সুতরাং দুটি ফাংশন হল 1s1 এবং অন্যটি 1s2 এবং আমরা তাদের উভয়েরই ল্যাপ্লাস ইনভার্স জানি কারণ এগুলি খুবই প্রাথমিক ফাংশন, এই দুটির ল্যাপ্লাস ইনভার্স জানি। এবং এখন আমরা এই কনভলিউশন থিওরেমটি প্রয়োগ করতে পারি যা বলে f g এর ল্যাপ্লাস এই দুটি ল্যাপ্লাস ট্রান্সফর্মের গুণফল, অথবা অন্যভাবে আমরা এটিকে পড়তে পারি যে এই দুটির ল্যাপ্লাস ইনভার্স। তাই আসুন আমরা বলি এটি হল fs এবং gs। সুতরাং এই গুণফল fs gs এর ল্যাপ্লাস ইনভার্স এই দুটি ফাংশনের সরল গুণফলের সমান হবে যার ইনভার্স এখানে নেওয়া হয়েছে। সুতরাং fs ইনভার্স হল ft এবং gs এর ইনভার্স হল gt এবং এই L গুণফলের ইনভার্স হল কেবল কনভলিউশন প্রোডাক্ট। সুতরাং এখানে আমাদের কাছে দুটি ফাংশনের গুণফল রয়েছে যার ল্যাপ্লাস ইনভার্স আমাদের কাছে e t বলে এখানে পরিচিত এবং এখানে t। সুতরাং আমরা এখন এই কনভলিউশন থিওরেমটি প্রয়োগ করতে পারি এবং ফলাফল বলছে যে এই 1s1s2 দ্বারা প্রদত্ত ল্যাপ্লাস ইনভার্সটি কেবল এই f এবং g এর গুণফল হবে। সুতরাং এটি 0 থেকে t পর্যন্ত f এবং g এর গুণফল, তারপর আমরা টাউ নিয়েছি এবং এক্সপোনেনশিয়াল ফাংশনে শিফট নিয়েছি। আমরা অন্যভাবে করতে পারি এবং তারপর এখানে আমরা e t বের করতে পারি এবং আমাদের কাছে এই টাউ e টাউ আছে যা ইন্টিগ্রেট করা যেতে পারে। এবং আমরা এই অনুরূপ সমস্যাটি আগে করেছি যেখানে আমরা কেবলমাত্র et এবং t এর ধরনের দুটি ফাংশনের পরিবর্তিত মূল্যায়ন করেছি, এখানে আমরা e t করেছি। সুতরাং এই ফলাফলটিও একই হবে যা আমরা সেই e t এর আগে পেয়েছি। আপনি যদি এই কনভলিউশন থিওরেমটি এখানে মূল্যায়ন করার জন্য প্রয়োগ করতে চান sa2 এর হোল স্কয়ার আবার হয় আমরা এটিকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙে ফেলি বা কনভলিউশন থিওরেমের সাহায্যে করি। সুতরাং আবার এখানে কনভলিউশন থিওরেমটি কার্যকর হবে কারণ আমরা জানি যে sin t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হল 1s21 যা এখানে বসে এবং তারপরে অন্যান্য ফাংশনটি s2 1 দ্বারা গুণিত হয়। সুতরাং আমরা জানি যে এখানে এই প্রোডাক্টটি sin t এর ল্যাপ্লাস t এবং cos t এর ল্যাপ্লাস ছাড়া আর কিছুই নয়। এবং তারপর আমরা কনভলিউশন থিওরেমটি প্রয়োগ করতে পারি যা বলে যে
এই ইনভার্সটির মান এই ফাংশন sin t এবং cos t এর কনভলিউশনের সমান হবে এবং কনভলিউশন আসলে কম সামান্য বেশি সাধারণ ফাংশন sin ওমেগা t এবং cos ওমেগা t এর জন্য আমরা আগে করেছি তাই আমরা এখন এটির মধ্যে দিয়ে যেতে পারি। সুতরাং আমরা এই 2t sin a cos b সূত্রটি এখানে আবার প্রয়োগ করি এবং তারপর আমাদের এটিকে ইন্টিগ্রেট করতে হবে এবং অবশেষে আমরা যা পাব তা হবে মাত্র 1/2t sin t। সুতরাং এখানে ইনভার্স যা এই কনভলিউশন থিওরেমটির সাহায্যে আমরা মূল্যায়ন করেছি। যদি আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করি তবে আমরা প্রায়শই সময় নিই এবং পার্শিয়াল ফ্র্যাকশনগুলি করতে এড়িয়ে যাই। সুতরাং তাই এখানে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনগুলি করতে হবে না, কেবলমাত্র আমাদের এই কনভলিউশন ইন্টিগ্রাল মূল্যায়ন করতে হবে। সুতরাং এটি অনেক ক্ষেত্রে সহজ হতে পারে। কনভলিউশন থিওরেম ব্যবহার করে 1s3a2 পাওয়া যায়। সুতরাং আমাদের কাছে রয়েছে 1s3 এর L ইনভার্স যার ল্যাপ্লাস ইনভার্স হবে t2/2 এবং এখানে আরেকটি ফাংশন হল 1s21 যার ল্যাপ্লাস ইনভার্স হবে sin t। সুতরাং গুণফলের বিপরীতে ল্যাপ্লাস পেতে আমরা কনভলিউশন থিওরেম প্রয়োগ করব যা বলে যে এটি এই 12t2sin t এর পরিবর্তিত গুণফলের সমান হবে। সুতরাং আমাদের এখানে এই কনভলিউশন প্রোডাক্টটি পেতে হবে সূত্র অনুসারে যা t2sin t আমাদের আছে sin t এবং t tau এর হোল স্কয়ার dt এবং আমরা অংশ দ্বারা ইন্টিগ্রেট করতে পারি। তাই এখানে এই sin tau হবে cos tau এই প্রথম ফাংশনটি যেমন আছে t tau এর হোল স্কয়ার এবং এখানে এটি পার্থক্য করা হবে 2t tau এবং তারপরে এই cos tau এর জন্য sin tau এবং তারপরে যেহেতু বিয়োগ চিহ্নটি এই tau থেকে এবং একটি এই cos থেকে আসবে তাই এটি প্লাস হবে এবং এই বিয়োগটি আগের মতোই থাকবে এবং এখন আমরা সেই লিমিটগুলিকে প্রতিস্থাপন করতে পারি। এখন আবার এই অংশ দ্বারা অবশেষে আমরা এখানে যা পাব তা হল প্রদত্ত ফাংশনের ল্যাপ্লাস ইনভার্স হিসাবে t2/2 cos t 1। এখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য অন্য একটি প্রপার্টিতে চলে যাব এবং এইগুলি হল লিমিটিং থিওরেম। তাই ল্যাপ্লাস ট্রান্সফর্মের তথ্য থেকে t 0 এর কাছে বা t আলফার কাছে যাওয়ার কারণে ফাংশনের আচরণটি গুরুত্বপূর্ণ। সুতরাং প্রথমে আমরা ইনিশিয়াল ভ্যালু থিওরেম এর মধ্য দিয়ে যাব যা বলে f এই 0 থেকে ইনফিনিটির মধ্যে হবে f হল পিসওয়াইজ কন্টিনিউয়াস এবং আলফা এর এক্সপোনেনশিয়াল অর্ডার। সুতরাং f এবং f এর সমস্ত ল্যাপ্লাস ট্রান্সফর্ম বিদ্যমান। সুতরাং ধরুন এই fs হল ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম তাহলে আমরা ইনিশিয়াল ভ্যালু থিওরেমটি বলে যে ft এর লিমিট t থেকে t হিসাবে 0 এর কাছে পৌঁছচ্ছে। তাই এই ft এর লিমিটিং ভ্যালু t 0 এর কাছে আসছে লিমিট s→∞ sf সমান। সুতরাং আমাদের লিমিটটি গণনা করতে হবে। উদাহরণস্বরূপ এই sf এবং আমরা এই লিমিটটি পেতে পারি যা ঠিক ফাংশনের আচরণ হিসাবে t 0 এর কাছে আসে। সুতরাং এটি একটি সরাসরি ফলাফল যে প্রদত্ত ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাহায্যে আমরা ভেবে নিতে পারি যে আমরা ফাংশনের মান পেতে পারি কারণ t 0 এর কাছে পৌঁছায়। সুতরাং এটিকে ইনিশিয়াল ভ্যালু থিওরেম বলা হয় এবং ডেরিভেটিভ থিওরেম সহ একটি দ্রুত প্রমাণ। সুতরাং আমরা ইতিমধ্যে ডেরিভেটিভ থিওরেম জানি ft এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হল s×L f যখন ফাংশনটি 0 এর কন্টিনিউয়াস থাকে না। সুতরাং আমরা আমাদের লিমিটটিকে 0 হিসাবে নিতে পারি যা সর্বদা বিদ্যমান থাকবে কারণ এখানে এই f সাধারণত এক্সপোনেনশিয়াল অর্ডারের পিসওয়াইজ কন্টিনিউয়াস হয়। এই ক্ষেত্রে এটি 0 এই ক্ষেত্রে এটি 0 এ কন্টিনিউয়াস হয়। এছাড়া এই বিশেষ ক্ষেত্রে এই মানটিও 0 এর সমান হবে। সুতরাং তারপরে আমরা এই ডেরিভেটিভ থিওরেমটি ব্যবহার করেছি
f ড্যাশ t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হল s ইনটু l ইনটু ft মাইনাস f ইনটু 0 প্লাস। এবং যদি আমরা এখানে লিমিটটি ধরি যেমন s ইনফিনিটির কাছে আসে তবে আমরা কি পাবো, আমরা এর ল্যাপ্লাস পাবো ft, এবং আমরা ইতিমধ্যে জানি যে ft পিসওয়াইজ কন্টিনিউয়াস এবং এক্সপোনেনশিয়াল অর্ডার, এবং যখন আমরা এটি s ইনফিনিটির দিকে নিয়ে যাই তখন আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে এটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম 0 এ যাবে। সুতরাং এখানে এই ফলাফলটি পূর্ববর্তী আলোচনার অনুসরণ করে যে পিসওয়াইজ কন্টিনিউয়াস এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং এক্সপোনেনশিয়াল অর্ডার 0 হবে। তাই এখানে আমরা এই ফলাফলটি ব্যবহার করেছি যে 0, এবং তারপরে আমাদের এখানে লিমিট আছে sf হিসাবে fs, এবং এটি এখানে fs। সুতরাং sfs যেমন s যাবে ইনফিনিটিতে বিয়োগ এই f 0 প্লাস, এবং এটি কাঙ্ক্ষিত ফলাফল যে এখানে লিমিট এটি হল f 0 প্লাস যে t 0 প্লাস ft তে যায়, এবং sfs লিমিট s থেকে ইনফিনিটিতে যায়। ফাইনাল ভ্যালু থিওরেমে এসে আমরা অনুমান করেছি যে ফাংশনটি কন্টিনিউয়াস, যে f এই এক্সপোনেনশিয়াল অর্ডারের লিমিট 0 থেকে ইনফিনিটি এবং f পিসওয়াইজ কন্টিনিউয়াস। এটি একটি অতিরিক্ত শর্ত রয়েছে যে f t থেকে ইনফিনিটির কাছে যাওয়ার সাথে সাথেই এটি বিদ্যমান। সুতরাং সেই ক্ষেত্রে ফলাফল হল যে আমরা যখন আবার এটি sfs নিই এবং সীমাটি পাই s 0 তে যায়, ঠিক সেই মানটি হবে ft যেখানে t যাবে ইনফিনিটিতে। সেই ক্ষেত্রে এটি ফাইনাল ভ্যালু থিওরেমের ফলাফল। আমাদের আবার প্রমাণে যেতে হবে, তাই আমরা এই থিওরেমটি জানি যা ডেরিভেটিভ থিওরেম, এবং এখন আমাদের অবশ্যই দেখতে হবে যে s এর পরিসীমা কী হবে যেখানে এই সমস্ত ল্যাপ্লাস বৈধ হবে। সুতরাং এখানে এটি ইতিমধ্যে নেওয়া হয়েছে যে এই f t ইনফিনিটি এর এক্সপোনেনশিয়াল অর্ডার। সুতরাং উদাহরণের জন্য আমাদের কি লক্ষ্য করা উচিত যে এই এক্সপোনেনশিয়াল অর্ডারটি আসলে 0 হবে, কারণ ফাংশনটি 0 সহ কন্টিনিউয়াস, বা যদি এটি পিসওয়াইজ কন্টিনিউয়াস হয় সেক্ষেত্রে t 0 প্লাসে যাওয়ার লিমিটটিও বিদ্যমান থাকবে। সুতরাং এই লিমিটটি বিদ্যমান, এবং এই লিমিট ছাড়িয়ে গেছে কারণ t ইনফিনিটি ft তে যায় যেটি বিদ্যমান, এবং ফাংশনটি কন্টিনিউয়াস। সুতরাং এটি 0 থেকে থাকবে। আমরা জানি যে লিমিটটি বিদ্যমান বা মানটি বিদ্যমান, এবং তারপর t ইনফিনিটির কাছে যাওয়ার সাথে সাথে এটি ফাইনাইট, এবং তারপরে ফাংশনটি এর মধ্যে কন্টিনিউয়াস থাকে। তাই এটি আসলে একটি আবদ্ধ ফাংশন, এবং একবার আমরা জানতে পারি যে এটি একটি আবদ্ধ ফাংশন, এটি এই me0t দ্বারা সীমাবদ্ধ করা যেতে পারে, যার অর্থ ফাংশনের জন্য অর্ডারটি হবে মাত্র 0, কারণ এটি দেওয়া হয়েছে যে সীমা t ইনফিনিটি ft তে যায়, t ইনফিনিটি থেকে ft তে বিদ্যমান। সুতরাং প্রকৃতপক্ষে যখন ফলাফলটি সকল s এর জন্য বৈধ, f হল 0 এর এক্সপোনেনশিয়াল অর্ডার, যেহেতু আমরা আলোচনা করেছি যে এই দুটি লিমিট বলে t 0 এর কাছে এবং t ইনফিনিটির কাছে আসে তারা বিদ্যমান, এবং ft কন্টিনিউয়াস। সুতরাং এটি সীমাবদ্ধ হবে, এর অর্থ 0 এর এক্সপোনেনশিয়াল অর্ডার। সুতরাং তাই এখানে ইন্টিগ্রাল e st যা sfs f0 এর সমান, এটি সকল s পজিটিভের জন্য বিদ্যমান। এবং তারপরে এটি থাকাতে আমরা এই ফলাফলটি প্রয়োগ করতে পারি যা এখানে আলোচনার একটি অংশ। সুতরাং ধরুন এই f এই ব্যবধানে প্রকৃতপক্ষে পিসওয়াইজ কন্টিনিউয়াস, এবং আমাদের কাছে এই f সমান fs বিদ্যমান, এবং এই ইন্টিগ্রালটি কনভার্জ হয়, তবে আমরা আসলে পারি কারণ সকল s পজিটিভের জন্য বিদ্যমান। আমরা এই লিমিটটি
লিমিটটি নিতে পারি, সেখানে s অ্যাপ্রোচ 0 প্লাস fs এর লিমিট s থেকে 0 প্লাস এর সমান। এখানে শুধু fs আছে এবং এটি এর সমান কারণ আমরা লিমিটটিও নিতে পারি। সুতরাং ফলাফলগুলি বলছে যে আমরা লিমিটটি ভেতরে নিতে পারি যদি এই শর্তগুলি ধরে থাকি, তবে এই e0 1 হয়ে যাবে এবং এই মানটি হবে 0ft dt। সুতরাং আমাদের ক্ষেত্রেও এই ফলাফলটি সকল s পজিটিভের জন্য বৈধ এবং অন্যান্য সমস্ত শর্তও বৈধ যদি আমরা ধরে নিই যে 0ft dt রয়েছে। সুতরাং এর জন্য আমরা এখন কি করতে পারি, আমরা এখানে লিমিট অতিক্রম করতে পারি, s ডান দিক থেকে 0 দিকে ঝুঁকবে। সুতরাং আমরা এখানে উভয় দিকের লিমিট অতিক্রম করেছি এবং এখন এই থিওরেমটির উপরে ফলাফল বলছে যে আমরা এটিকে ভিতরে নিয়ে যেতে পারি এবং সেখানে এটি প্রয়োগ করতে পারি। তার মানে আমাদের আছে 0ft dt এবং ফলাফল হল লিমিট s0 sfs f0 এবং এই এখানে f যেটা f। সুতরাং t এখানে লিমিট ft f0 আবার সুতরাং লিমিট ft f0 যেটি বাম দিকে, এটি ডান দিকে, তাই এটি বাতিল হয়ে যাবে এবং আমরা ঠিক এই ft s0 sfs ফলাফলটি এখানে পাবো শুধু একটি মন্তব্য যে এই ফাইনাল ভ্যালু থিওরেমের অস্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ যে ft কেন। যদি আমরা এই ft কে sin t হিসাবে বিবেচনা করি, আমরা জানি যে sfs কারণ fs এই sin t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হল 1a21। সুতরাং এটি 0 এর সমান যদি আমরা এই লিমিটটি এখানে নিই এবং এভাবেই sfs বিদ্যমান থাকে যেভাবে s 0 এ যায় এবং আমরা উপসংহারে আসতে পারি যে লিমিট t→∞ft বিদ্যমান, কিন্তু এখানে এটি বিদ্যমান নেই। সুতরাং এই ফাইনাল ভ্যালু থিওরেমের গুরুত্ব আছে বলে এটি বিদ্যমান থাকে তখন শুধুমাত্র লিমিট s→0 sfs এই লিমিট t→0 ft এর সমান, অন্যথায় এর কোনো অর্থ নেই। সুতরাং একইভাবে আমরা বলতে পারি যে এই সীমাটি L এর সামনে তাহলে হয় লিমিট t→∞ft বিদ্যমান এবং এটি L এর সমান হবে বা এই লিমিটটি বিদ্যমান নেই। সুতরাং যদি আমরা জানতে পারি যে লিমিট sfs বিদ্যমান, তাহলে দুটি ক্ষেত্র থাকবে, হয় যে লিমিটটি নিজেই এই t এর ইনফিনিটির কাছে পৌঁছেছে এবং ft এর সমান, অথবা যদি এটি না হয় তাহলে এই ক্ষেত্রে লিমিট বিদ্যমান নেই। শুধু একটি সমস্যা যে এই ft নির্ণয় না করে এবং ধরে নিই যে ft লিমিটিং থিওরেমগুলির এই সমস্ত অনুমানকে সন্তুষ্ট করে আমরা গণনা করতে চাই যে সীমাবদ্ধ মানটি কী, কারণ এই t 0 এর কাছে আসে এবং t ইনফিনিটির কাছে আসে এই ল্যাপ্লাস ট্রান্সফর্মে দেওয়া হয়েছে। সুতরাং আমরা সরাসরি লিমিটিং থিওরেমগুলি প্রয়োগ করতে পারি এবং ইনিশিয়াল ভ্যালু থিওরেম দ্বারা আমরা এই লিমিটিং ভ্যালু পেতে পারি কারণ t sfs এর 0 এর কাছে পৌঁছায় এবং এটি হবে 1 প্লাস, তাই এই sfs যদি আমরা এখানে এই s কে গুণ করি আমাদের 1 থাকবে এবং তারপর এখানেও আমরা s গুণ করব এবং আমরা পর্যবেক্ষণ করব যে এই s এবং tan 1a/s কে সুতরাং s
s সুতরাং কারণ এই t এই sfs 0 এর কাছে আসে এটি হবে 1 প্লাস তাই sfs যদি আমরা এখানে এই s কে গুণ করি আমাদের 1 থাকবে এবং তারপরে এখানে s গুণ করব এবং আমরা পর্যবেক্ষণ করব s এবং tan ইনভার্স a বাই s কে এবং s ইনফিনিটির কাছে যাবার সাথে সাথে আমাদের লিমিট খুঁজে বার করতে হবে সুতরাং এটিকে লিমিট s টেন্ডস টু ইনফিনিটি tan ইনভার্স a বাই s হোল ডিভাইডেড বাই 1 বাই s হিসাবে লেখা যেতে পারে আমরা এখন যা লক্ষ্য করি যে s যখন ইনফিনিটির কাছে আসে এটি 0 0 ফর্ম হয় সুতরাং tan ইনভার্স 0 হল 0 এবং 1 বাই s যেহেতু s ইনফিনিটির কাছে আসে তাও 0 সুতরাং আমাদের 0 0 ফর্ম আছে আমরা এল হপিটাল নিয়ম প্রয়োগ করতে পারি যা এখানে করা হয়েছে তাই নিউমিনেটর এবং ডিনোমিনেটর আলাদা করা হয় পার্থক্য করা হয়েছে এবং তারপর এই সীমা যেখানে আমরা s ইনফিনিটিতে নিয়ে যাব সেখানে আপনি শুধুমাত্র a পাবেন সুতরাং এই মান হল 1 প্লাস a এই ft এর লিমিটিং ভ্যালু কারণ t 0 প্লাসের কাছে পৌঁছায় একইভাবে ফাইনাল ভ্যালু থিওরেম ব্যবহার করে আমরা বলতে পারি যে লিমিট s টেন্ডস টু ইনফিনিটি ft হবে লিমিট s টেন্ডস টু ইনফিনিটি ft এবং মান হবে 1 কারণ এখানে sfs হবে 1 প্লাস tan ইনভার্স a বাই s হিসাবে এবং তারপর এখানে লিমিট s 0 এর কাছে পৌঁছায় সুতরাং দ্বিতীয় টার্মটি বিলুপ্ত হয়ে যাবে